প্রিয় দর্শক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চ্যানেল আয়ের পর্দায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে আমি সাথে আছি দীপ্তি চৌধুরী। রাজনীতিতে আসলে তো অনেকগুলো ইস্যু একসঙ্গে চলে আসে, তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো তার যদি একটা ধারণা আপনাদেরকে দিতে চাই, তার মূলে থাকবে অবশ্যই নির্বাচন। কারণ এখন আমাদের রাজনীতিতে সবচেয়ে আকাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন। তবে তাকে সামনে রেখে তো নানা ধরনের জল্পনা কল্পনা, আশঙ্কা, আশা সব কিছুই রয়েছে। সেই জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের কথাটিও আবার উঠে আসছে অনেক রাজনৈতিক দলের অনেক নেতার কথায়। তারা বলছেন যে নির্বাচনের আগে একটা নিরপেক্ষ সরকার দরকার। আসলে সেই জায়গায় আরও প্রশ্ন আসে যে তবে কি এই সরকারের নিরপেক্ষতা হারানোর শঙ্কা অনেকে করছেন কিনা, বা এই সরকারের প্রতি আস্থা কম আছে কিনা সেটা তো রয়েছে। আবার আগামী ২৬ তারিখে তত্ত্বাবধায়ক সরকার আবার আমাদের সংবিধানে আনার জন্য, নির্বাচন ব্যবস্থা আনার জন্য একটা হিয়ারিং রয়েছে, সেটা রয়েছে। পাশাপাশি ডাকসু নির্বাচন আমাদের জাতীয় নির্বাচনের আগে, সেটি ভীষণ আলোচনা সৃষ্টি করেছে। এই সব কিছু নিয়ে আজকে কথা বলতে চাই। সেজন্য আমাদের স্টুডিওতে দুজন রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজ বিশ্লেষক সাংবাদিক আমাদের সাথে রয়েছেন। মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতি ও সমাজ বিশ্লেষক জনাব AKM পাটোয়ারি। আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং কলামিস্ট জনাব মাহবুব আজিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মাহবুব আজিজ, আপনাকে নিয়ে শুরু করতে চাই আমি। কোর্টে আজকে একটা ডেট দেওয়া হয়েছে ২৬ তারিখ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য একটা হিয়ারিংয়ের জন্য। এটা আসলে এই নির্বাচনের জন্য কতটা গুরুত্বপূর্ণ মনে করেন, কিংবা যেসব মানুষেরা এই নির্বাচনের আগেও রাজনীতিবিদরা যারা নিরপেক্ষ সরকারের গঠনের দাবি জানাচ্ছেন, তাদের ভিত্তিটা কি মনে করেন আপনি? জি, ধন্যবাদ। আসলে দেখুন, এই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেই একটা রিট করা হয়েছিল, এটা বদিউল আলম মজুমদার সহ বেশ কয়েকজন মিলে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছিলেন। এই প্রত্যাশাটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে এই দাবিটা কিন্তু বারবার জানানো হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। এই রিটটাও কি ওই আমলের? ওকে, ওই আমলের করা, এবং ওইটাই ধারাবাহিকভাবে চলছে। কারণ এর মধ্যে কিছু পরিস্থিতি উন্নতির দিকে গেছে, যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, সেখানে কিন্তু সকলেই একমত হয়েছেন যে আগামীতে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। কিন্তু সেটা হবে এই যে আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনের পর ৫ বছর পর যে নির্বাচন হবে তখন, এরকম একটা কথাবার্তা ঐক্যমত্য কমিশন থেকে আমরা জানতে পাচ্ছি। কিন্তু যেই পরিস্থিতিতে আজকে হিয়ারিংয়ের কথাটি আপনি বললেন, সেটি কিন্তু আওয়ামী লীগ আমলে বারবার বলা হয়েছে যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে। সেটা আওয়ামী লীগ শোনেনি, বরং বলেছে যে এটা কখনোই সেটা বাতিল করা হয়েছে, বাতিল করে যে শুনবে না বলেই তো বাতিল করেছে। এবং এটা একটা জোর জবরদস্তিমূলকভাবে বাতিল ছিল, কারণ ২ টার্মের কথা তখন বলাও ছিল যে ১০ বছর পর্যন্ত এটা আপনারা করতে পারেন, সেরকম একটা কিন্তু আলোচনায় ছিল, রায়ের আলোচনায়, সেটাও উপেক্ষা করা হয়েছে। এবং তারপর যে ৩টি একতরফা নির্বাচন হলো ১৪, ১৮ এবং ২৪-এ, সেই একতরফা ছলচাতুরি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে একদম নির্বাচন ব্যবস্থা থেকেই পুরো গিলে খেয়ে ফেলল। অনেকেই বলেন যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে এতটাও বাজে অবস্থা হয়তো হতো না। সেটা তো হতোই না, কারণ হচ্ছে তাহলে তো আপনার একটা জবাবদিহিতা, জনমতের একটা প্রতিফলন দেখা যেত। এবং সেই ভোটাধিকার কে ভয় পায় বলেই তো আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে এসছে। আমাদের মনে রাখা দরকার, শুধু আওয়ামী লীগ নয়, ২০০৬ সালে বিএনপিও কিন্তু একইভাবে তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে এসেছিল। এবং তখন ওই বিচারপতির বয়স নিয়ে এবং তারপর নানান রকম দুই দলের, বিএনপি আওয়ামী লীগের যে দড়ি টানাটানি, সেই একটা পর্যায়ে 1-11 চলে এলো ৭-৮ সালের দিকে। এবং তারপর কিন্তু তারা প্রায় ২ বছর ক্ষমতায় থাকলেন। এরপর ৮ সালে একটি নির্বাচন হলো। এরপর থেকেই দেখা গেল আওয়ামী লীগ বলছে যে না, তত্ত্বাবধায়ক সরকারের এই উইন্ডোটা থাকলে এরকম অনির্বাচিত সরকার চলে আসে। এইরকম একটা অজুহাত দিয়ে তারা এই অবস্থা তৈরি করলেন। আসলে ঘটনাটা হচ্ছে, যাদের হাতে ক্ষমতা থাকবে তারা যদি সেটাকে পৈতৃক সম্পত্তি না মনে করেন, তাহলে কিন্তু আর এই পরিস্থিতি তৈরি হয় না। তাহলে মাহবুব ভাই, এই সময়ে এসে কেন নিরপেক্ষ সরকার নির্বাচনের আগে আবার গঠন করার গুঞ্জন বা দাবি আস্তে আস্তে করে উঠছে? এগুলো অপ্রয়োজনীয় তর্ক।
কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন তৈরি হয়েছে, এটা কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা সেখান থেকে এসেছে। কারণ গণ অভ্যুত্থানের পর এই সরকারকে সকলে মিলেই সমর্থন দেওয়া হয়েছে, গণ অভ্যুত্থান জয়ী সরকার এটি, এবং তারা অন্তর্বর্তীকালীন সরকার এই একটি সুনির্দিষ্ট সময়ে তারা ঘোষণাও করছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবার কথা। সেইখানে কেন মানে আবার কেন এই ধরনের কিন্তু ওই 5ই আগস্টের পরপর সময়ে মানে 8 তারিখে যখন গঠিত হলো সেই সরকার, তখনকার সমর্থন বা তখনকার যে একনিষ্ঠ ঐক্য, তার থেকে আমরা অনেকখানি দূরে সরে আসিনি কি এই এক বছরে? তার জন্য এসেছি কারণ আমরা যে যার স্বার্থ দেখছি, সেই ব্যর্থতার দায় সরকারের উপরে ফেললে তো হবে না। কারণ যারা তখন ছাত্র ছিলেন তারা নেতা হয়ে গেছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা স্টেক চাইছেন, সেই জায়গা থেকে নানান রকম বিতর্ক তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় অনেক কিছু তর্ক বিতর্ক সামনে নিয়ে আসা হচ্ছে, যেগুলোর সাথে আসলে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নাই। আপনি দেখুন যে একটা যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি জনগণের পছন্দের নেতারা সংসদে চলে আসেন, তাহলে কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে আমরা একটা পা এগিয়ে গেলাম। যেই গণ অভ্যুত্থানটা হয়েছে দুটি বড় কারণ ছিল, একটি হচ্ছে গণতন্ত্রহীনতা আর একটা হচ্ছে বাক স্বাধীনতা ছিল না। এই দুটো যদি আমরা চর্চা করতে চাই তাহলে একটা গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন ছাড়া কোনো উপায় নাই। সেই নির্বাচনকে ঢাক ঢাক গুড়গুড় করে 9-6 করে যদি আরো পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সেটা কিন্তু দেশের জন্য অশুভই অনেক কিছু বয়ে আনবে, এটা কোনো ক্রমেই প্রয়োজন। আমি একটু AKM পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। আপনারও কি মনে হয় যারা আসলে এই সময়ে এসে আরেকটি নিরপেক্ষ সরকারের দাবি করেন নির্বাচনের আগে, তারা আসলে ওই নির্বাচন পিছিয়ে দেওয়ারই একটা পায়তারা করছেন, বা আরেকভাবেও বলা যায় প্রশ্নটা যে আপনি কি মনে করেন যে এই সরকারের আন্ডারে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনায় শুরু করছি। যেমন তত্ত্বাবধায়কটা কেন আসলো? তত্ত্বাবধায়ক আসলো যে রাজনীতিবিদদের অ্যাক্টিভিটিজের উপরে জন আস্থা নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে তারা সঠিক নির্বাচন জনগণ দিতে পারবে না বিধায় এরকম একটা অনির্বাচিত সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত। সেটা তো রাজনীতিবিদদেরও একজন একজনের প্রতি অনাস্থা আছে যে অমুক গেলে অমুকের আন্ডারে হয়, সেটাই। তো সেই জন্য ওই অনাস্থার থেকে, এটা ওয়ার্ল্ডের অনেক জায়গায় তো নাই, কোনো জায়গায় তো নাই, তারা তো সরকার থাকে ইলেকশন করে, কিন্তু আমাদের এটা যে সিস্টেমটা কেন হইলো, প্রয়োজনীয়তা কেন দেখা দিল এই জন্যই যে এরা সবাই আমি জিতবো, যত রকম প্রক্রিয়া আছে এটা করছে, সবাই একটা ব্যক্তিগত কোনো একটা পার্টিকুলার কোনো পার্টি না, সবাই করলো, করার পরে সর্বসম্মতিক্রমে এই সিস্টেমটা চালু হলো। তারপরে কেউ কোনো দাবি তোলে নাই, কোনো আন্দোলন হয় নাই, কিন্তু এটা চালু করার জন্য অনেক আন্দোলন, অনেক লোকও নিহত হয়েছে, কিন্তু এটা যখন এই করে দিল, বাতিল করে দিল, কেউ কোনো দাবিও তোলে নাই। আওয়ামী লীগ করলো কি, এক কলমের খোঁচায় সর্বসম্মতক্রমে যেটা সংসদ কর্তৃক অ্যাপ্রুভ হয়েছে সেই এক কলমের খোঁচায় সেটা বাতিল করে দিল। তারপরে তো এই ডেডলকটা হলো। এখন ডেডলক হওয়ার পরে এখন যে এই গভর্নমেন্টের যে বলছেন, এই গভর্নমেন্টের কিন্তু জনসম্মত স্বীকৃত সম্মতি হয়েছে, আমাকে রেফারেন্ডাম দিতে হবে। কত লোকে দিছে এটা বলতে পারবে যে 18 কোটি লোকের কত লোকে এই গভর্নমেন্টকে সমর্থন দিছে? এটা মুসলিমীয় কেউ প্রেশার গ্রুপে ওই সময় এরা যাকে হাতের কাছে পাইছে এবং অনেক বিতর্কিত লোকের অ্যাডভাইজার করছে। তো এখন এরা যে নিরপেক্ষ ইলেকশন করতে পারবে না, এটার যে দায় কিন্তু জনগণ না, এটার জন্য দায় বর্তমান সরকার। দায় কেন দায়? সে সরকারের উচিত ছিল ডান বাম না দেখে নিরপেক্ষ লোককে চয়েস করা। ওনারা আসলেন, আমরা মুক্তিযুদ্ধ করছি, আসাম আব্দুর রহমান, সিরাজ আলম খান, তারা আন্দোলন করছে, দেশ স্বাধীন করে পতাকা চেঞ্জ করা হয়েছে, রাষ্ট্র একটা ভূখণ্ডকে করছে, কিন্তু তারা পাওয়ার শেয়ার করে নাই। এই গভর্নমেন্ট আসার পরে প্রথমে করলো পাওয়ার শেয়ার করলো, এই অল্প বাচ্চাদেরকে দিয়ে দিল। তার অভিজ্ঞতার একটা প্রয়োজন আছে, মানুষ ম্যাচিউর হয়। যেমন একটা লোকের যে মাস্টার ডিগ্রি পাস করার পরে সচিব হয়, সহকারী সচিব হয়, কিন্তু তার তো ডাইরেক্ট সচিব নিয়ে দিতে পারতো, কেন দেওয়া হয় না? কেন ধাপে ধাপে ম্যাচিউর করা হয়? নবীকেও 40 বছর ম্যাচিউর করার পরে নবুয়ত্ব দেওয়া হয়েছে, আল্লাহ কিন্তু প্রথমে নবুয়ত্ব দেয় নাই, 16 বছরে দেয় নাই। তাহলে উনি আসে প্রথম ভুল করলেন যিনি আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক, সেটা হলো কি, উনি বললেন যে আমার অ্যাপয়েন্টিং অথরিটি দেওয়ার অথরিটি তারা কোথায় পেল? জনগণের কি রেফারেন্ডাম দিছে এবং কত লোকে দিছে? তাহলে এইখানে প্রথমে ভুল করে ফেললেন উনি। প্রথম বললেন কি আমার অ্যাপয়েন্টিং অথরিটিকে ওই ছাত্ররা বা আন্দোলন যারা করছে, তাই এটা কত লোকে, এটা অ্যাপয়েন্টিং অথরিটি গেলে দলিল করতে গেলে ভায়া দলিল লাগবে। আগে আমি মালিক আছি না, আমি সেন্ট্রালে বিক্রি করে দেবো, তো আমার মালিকানা থাকতে হবে। তো এখন ওরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কাকে? যাদের নিজেদের কোনো অথরিটি নেই। তাহলে এখানে কি করা উচিত ছিল? তাহলে অথরিটি নাই ছাত্রদের, এই যে যারা এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট নিয়োগ করছে তাদের অথরিটি নাই তো। জনগণ কি অথরিটি দিছে তাদেরকে? অন্তর্বর্তীকালীন সরকার কোনো অথরিটি নাই তো। সেখানে তাদের করা উচিত ছিল রেফারেন্ডাম দেওয়া উচিত ছিল যে এখন কি করব, বা একটা করে এটা করতে। ওই সময় কি এই পরিস্থিতি না, পরিস্থিতি ছিল না। কেন? পরিস্থিতি যে কোনো পরিস্থিতিতে যোগ্য লোকেরা যে কোনো পরিস্থিতি ট্যাকল করতে পারে, এটা তার যোগ্যতা। সকল রাজনৈতিক দল তো ছিল সেখানে, তারা রাজনৈতিক দলের ব্যর্থতার জন্য তো এটা হয়েছে। আজকে যদি তারা সফল হইতে, তার 3 তো গভর্নমেন্টে নাই,
ওরা যে এই ক্যাপাবল লোকেরা যায় ওখানে যে গভর্নমেন্ট সিস্টেম যে করছে তারা তো এটা প্রমাণ হলো তো 3 দিন গভর্নমেন্ট নাই, তাহলে বেকুমটা যে সৃষ্টি হলো এখানে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হলো, এটা কন্টিনিউশন থাকতে হবে না গভর্নমেন্টের। এখানে বলা আছে আইনে যে সরকার প্রধানের সুপারিশ ক্রমে নিয়োগ দেওয়া হবে, এখানে আইজি নিয়োগ দেওয়া হয়েছে, তখন তো সরকারে নাই, 3 দিন কেন গভর্নমেন্ট? তাহলে এই যে যতগুলি সাইন করছে সবগুলো অবৈধ হবে তো, কারণ এই যে সাইন করছে 3 দিন গ্যাপের মধ্যে কী অবস্থা হবে? মালিক ছাড়া থাকবে, রাষ্ট্রের তো মালিকানা থাকবে, তো সেখানে মালিকানার প্রতিনিধি হলো যেন এমপির মাধ্যমে বা রেফারেন্ডাম মাধ্যমে সমর্থন জানায়। যাই হোক, তখন যারা ভুল করে ফেলছে এটা করছে তত্ত্বাবধায়ক করলে তার সংবিধানকে স্থগিত করা, কারা ভুল করছে? রাজনীতিবিদরা ওই সময় যারা এর মধ্যে প্রক্রিয়ার মধ্যে আছে, ওই প্রক্রিয়ার মধ্যে ছিল, তারা সবাই ভুল করছে। কেন ভুল করছে? মানে পুরো বাংলাদেশই ভুল করছে আসলে, পুরো বাংলাদেশ ভুল সবাই মিলে না, সবাই মিলে করে নাই, সবাই মিলে করে রেফারেন্ডাম দিত, হ্যাঁ না বলতে যে এই পক্ষে এটা আছে কিনা, এই পক্ষে এটা আছে কিনা, সে তো সবাইকে জনগণকে জিজ্ঞাসা করা হয় নাই। ওখানে যারা ক্ষমতা ছিল তখন একটা প্রেশার গ্রুপ, মানুষ নার্ভাস, আওয়ামী লীগ পলাইছে, এই সময়ের মধ্যে এরা যা করছে মানুষ একটা সেটেল ডাউন হোক, এটা মানে একটা অনিশ্চিততার মধ্যে চলে যেতে পারে না জাতি। তো তখনকার ওদের অনেক ভুলটুকু আমরা কেউ কিছু বলি নাই, জনগণ কেউ কিছু বলে নাই। ওকে, সো এই জায়গা নিয়ে আমি একটু মাহবুব যে আপনার কাছে আসি যে মানে ভুল কি করেছে বাংলাদেশ? না, আসলে আমি ওনার বক্তব্যের সাথে কয়েকটা জায়গায় একমত নই। যে প্রথম কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এইটা এক দল আরেক দলের উপরে বা ভরসা করতে পারেনি দেখে এটা হুট করে আকাশ থেকে পড়েছে তা নয়। এইটার প্রেক্ষাপটে আমাদের 80 দশকে এরশাদের যে স্বৈরা শাসন 1 দশক ব্যাপী, সেটার বিরুদ্ধে আমাদের মানুষের ওটা অভূতপূর্ব আন্দোলনের একটা স্মারক হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার। এটা প্রথম 90-এর এরশাদ পতনের পর 91 সালে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং এখানে 3 জোটের রূপরেখা অনুযায়ী এটা হয়। এবং তারপরেরটা কিন্তু 91-এর পরে 96-তে প্রথমবার মানতে চায় না বিএনপি, পরে 73 দিন হরতাল হয়, 96-তে মেনে দ্বিতীয় নির্বাচন হয়, আবার 2001-টাও কিন্তু নির্বাচন হয়। আমাদের যেই গ্রাহ্য নির্বাচন বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই হয়েছে 3টা, 91, 96, 2001। তারপরের থেকেই কিন্তু শুরু হয়ে গেল এই যে এটা মানি না ওটা মানি না। এবং এখন যে প্রেক্ষাপটটা এসেছে গণ অভ্যুত্থান, এটা তো কোনো স্বাভাবিক ঘটনা নয়। এই আওয়ামী লীগ না মানতে মানতে এমন জায়গায় পৌঁছেই গেছে, কোনো জবাবদিহিতা মানবে না, কোনো গণতান্ত্রিক মানসিকতা মানবে না, এটা দেশটা আমার বাপের, এরকম একটা কর্মকাণ্ড থেকে যখন শুরু হলো এবং তারপরে নিজের দেশের মানুষের বুকে আওয়ামী লীগ গুলি ছুটতে শুরু করলো তার পুলিশ এবং তার পেটোয়া বাহিনী দিয়ে, তখন কি আর আসলে রেফারেন্ডাম বা নির্বাচনের সময় ছিল? তখন যে পরিস্থিতি হয়েছে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে উঠে দেশ ছেড়ে পালাতে হয়েছে এবং এই তার দলবল নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে পালিয়েছেন এবং তার এত বড় একটা কর্মী বাহিনীকে তিনি অগ্নিগর্ভে নিক্ষেপ করে দিয়ে পালিয়ে গেছেন। তখন দেশের পরিস্থিতিটা কি? এই জায়গায় ডক্টর ইউনূসের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষকে নিয়ে একটা সরকার গঠিত হয়েছে। হ্যাঁ, সরকারের অনেক দুর্বলতা আছে। যেই দেশের মানুষ নিজের মানুষের বুকে এইভাবে গুলি ছুড়ে, সেই দেশে আপনি আর কি আশা করতে পারেন? এবং তারপরে যেটা হয়েছে, অনেক ধরনের স্বার্থ এখানে দেখা দিয়েছে, অনেক রকমের স্টেক দেখা দিয়েছে এবং সরকারের ক্ষেত্রে আমরা অনেক দৃঢ়তার অভাব দেখতে পাচ্ছি। সরকার অনেক অপ্রয়োজনীয় কাজে নিজেকে যুক্ত করেছে। এই যে ইতিহাস চর্চা, অনর্গল ইতিহাস চর্চা, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে, 32 নম্বরে বুলডোজার দেওয়া হচ্ছে, এগুলোর ক্ষেত্রে আমরা সরকারের দৃঢ়তার অভাব দেখেছি। আওয়ামী লীগ যখন দৃঢ়তারও অভাব, কারণ হচ্ছে আওয়ামী লীগ যখন মানুষের অধিকার হরণ করেছে তখন আমরা যেমন প্রতিবাদ করেছি, এখন যখন মানুষের অধিকার হরণ করা হচ্ছে তখনও কিন্তু আমরা একই রকম প্রতিবাদ জানাবো। তখন আমাদেরকে বিএনপি জামাত বলা হয়েছে, এখন আমাদেরকে ফ্যাসিবাদের দোসর বলা হবে, যে আওয়ামী লীগের দোসর। কিন্তু ঘটনা তো একই। আপনি সবাইকে কথা বলতে দিতে হবে, সবার স্বাধীনতা থাকবে। আর বঙ্গবন্ধুর বাড়ি এটা কোনো দলীয় সম্পত্তি নয়, এটাই এই দেশের ইতিহাস ঐতিহ্যের অনিবার্য অংশ। এটা যখন বুলডোজার কি পকেটে নিয়ে আসা যায়? বুলডোজার কি দিয়ে আসলাই? এটা 2 দিন ধরে ভাঙা হলো, সরকার কিছু করলো না। এবং এইভাবে ইচ্ছার অভাব দেখেন না, দৃঢ়তার অভাব। ইচ্ছার অভাব এবং দৃঢ়তা তো পারস্পরিক একটা ব্যাপার। ইচ্ছা কখন হয়? একদম দৃঢ় মানুষের ইচ্ছা থাকে। সরকার যদি সকালে অমুকের চোখ রাঙানি দেখে ভয় পায়, বিকালের অমুকের হাম্বি দাম্বি দেখে ভয় পায়, দৃঢ়তা অটোমেটিক আসবে। এবং ইচ্ছাটা আসবে কার? সেখানেও তো একটা ব্যাপার আছে, যেটা ভাই বললেন। আমি এইটা কিন্তু আমি একমত যে এই যে তরুণ ছাত্রদেরকে এত বড় দায়িত্বে একটা দিয়ে দেওয়া, এইটা অবশ্যই ভাবনার বিষয় ছিল। এবং আমাদের তো প্রত্যাশাই ছিল যে আমাদের এই তরুণ ছেলেরা
দেশাত্মবোধে যেভাবে উদ্দীপ্ত হয়ে গণঅভ্যুত্থানে যুক্ত হয়েছেন, এটা ভবিষ্যতে তারা কাজেও হবে। আমরা কিন্তু সেরকমভাবে পুরোপুরি দেখতে পেয়েছি এরকম বলা যাবে না। অনেক ক্ষেত্রে আমরা অনেক ধরনের অবশ্যই হতাশা তো এসেছেই, এবং সেই জায়গা থেকে আশা নিরাশা হতাশার যোগ বিয়োগ যত কিছুই হোক না কেন, আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বেই একটা নির্বাচন দিয়ে সেখানে একটা গণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা যাতে চলে আসে অতি দ্রুত। তবে আরেকটি জায়গায় একেবারে ইগনোর করা যাবে না, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা এই গণ অভ্যুত্থানেও এবং বর্তমান সময়েও। নির্বাচনের সময় আসলে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কি হতে পারে বলে মনে করেন আপনি? আমি ওনার সাথে একটু দ্বিমত করি, সেটা ইয়ের সাথে বিনয়ের সাথে। সেটা হলো যে আমি ইমার্জেন্সি ওয়ার্ডে চাকরি করতেছি, রুগী দেখে যদি সিভিল সার্জন নার্ভাস হয়ে যায় তাহলে তো সে অপারেশন হবে না। ফায়ার ব্রিগেড যদি চাকরি আগুন দেখে সে যদি সেন্সলেস হয়ে যায় তাহলে তো তার ওই কাজে যাওয়ার দরকার নাই। এখানে যারা গেছে পালাইছে, যারা ইয়ে করছে আওয়ামী লীগ, ওইগুলি আমি বাদে দিলাম। তখন একটা ক্রিম সোসাইটি যোগ্য লোককে তো আমরা আনছি, তো যোগ্য তাহলে কন্টিনিউশন কেন থাকলো না? এক। দুই নম্বর হলো যে একটা কাঠামোর মধ্যে থাকতে হবে। ইন্টারিম আমার গভর্নমেন্টের কোনো আইনের মধ্যে নাই, কোনো অধ্যাদেশ নাই, ইভেন কি সংবিধানে কোনো এই কাঠামো নাই। সেখানে আছে কি তত্ত্বাবধায়ক আছে, অথবা ইয়ে করে যে পাওয়ার থাকে সেই করে ইলেকশন করবে। তাহলে কী করলো, এখানে বাই ইলেকশন করা হলো। তাহলে আপনি যদি না মানেন বিপ্লবী সরকার, তাহলে সংবিধান বাতিল করে দেওয়া, প্রেসিডেন্ট টেসিডেন্ট সবগুলো থাকবে না, তাহলে হাসিনার অ্যাপয়েন্টেড লোকগুলি সব রয়ে গেল। ওনারা যে ওনাদের অযোগ্যতা, এটা আমি বলবো না ওনাদের, যেমন বাড়ি ভাঙবে কেন, সুরির এভিনকে মার্ডার কেসের আসামিকেও তাকে ডেভিলকেও তার প্রাপ্য বিচার দিতে হবে। তাহলে রশিদ ফারুককে হত্যা করছে হাসিনা, ওইখানে তো মারা হয় না, তাকে তো চিকিৎসা দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, আইনের মাধ্যমে আসতে হবে সেটা। তাহলে আপনি যদি বিপ্লবী সরকার বলেন তাহলে সংবিধান স্থগিত করা উচিত ছিল, সেটাও করে নাই তারা। সরকার তো বলেন না, না তো না, তাহলে আপনি সংবিধান মানবেন। সংবিধানের কোথায় ইন্টারিম গভর্নমেন্ট আছে? নাই তো। তাহলে আপনার সংবিধান হলে আপনাকে ওই গভর্নমেন্টের পুরো সেট আপকে আপনাকে সরিয়ে ফেলা উচিত ছিল। এখন আপনি বলবেন যে এখন তো ফায়ার ব্রিগেড বলে আমি তো নার্ভাস হয়ে গেছি আগুন দেখে, তা তো হবে না। তাহলে এই কাজে আসছেন কেন? সিরাজউদ্দৌলার পাঠ করে আমি শেষ করে দিই, আমি শেষ করি। আপনি সিরাজউদ্দৌলার পাঠ করতে আসে যদি ওরে বাবা আমি বাংলা বিহার উড়িষ্যার অধিপতি, এত লোকরে বাবা সেন্সলেস হয়ে গেলেন না, তাহলে তো হবে না। আপনি সিরাজউদ্দৌলার পাঠ যখন করতে আসেন, হাজার প্রতিকূলতার মধ্যে আপনি আইনের মাধ্যমে থাকতে হবে আপনাকে, সেটাই গভর্নমেন্ট পারে নাই। এটা তো প্রমাণ হলো যে বিল্ডিং ভাঙতেছে, এটা হলো তাদের অযোগ্যতা। আর দ্বিতীয় হলো তো তাদের এখন তাদের নিরপেক্ষতা হারাইছে। কেন হারাইছে? উনি এই গভর্নমেন্ট কিন্তু একটা কিংস পার্টি করছে, এবং শুধু করছে না, এনসিপি কিংস পার্টি করছে, ওদের সরকারে আছে। তাহলে উনি নিরপেক্ষতা হারালো, ওনার তো এটা করা উচিত ছিল না। উনি তো আওয়ামী লীগ বিএনপি দেখা উচিত ছিল না, বিএনপির আইন বিষয়ক সম্পাদককে অ্যাটর্নি জেনারেল বানালেন, তো তাহলে একটা পক্ষপাতিত্ব হলো। দুদকের চেয়ারম্যান বানাইছে, উনিও কিন্তু ওই বেগম জিয়ার এপিএস। আমি ওটা বলছি ওরা খারাপ লোক তা বলছি না, কিন্তু আপনি নিরপেক্ষতা বজায় থাকতে হবে তো আপনার। আপনি যখন নিরপেক্ষতা বজায়, এখানে নাই তার নিরপেক্ষতা। দ্বিতীয়ত হলো ওনাদেরকে পুলিশে প্যাট্রোনাইজ করে তাদের মিটিংয়ের ব্যবস্থা করে, পুলিশ পাহারা দিয়ে ওদের মিটিংয়ের ব্যবস্থা করে। তার মানে এতে বোঝাই যাচ্ছে যে তারা সরকারের একটা এখানে তাদের সাথে একটা, যে কোনো রাজনৈতিক দলের বেলাতেই তো না সব করা হয় না। কোন জায়গায় করা হয়েছে? পুলিশ, আমি তো মিডিয়ার মতো দায়িত্ব নিয়ে বলছি, পুলিশ নেগোসিয়েশন করে এনসিপির পার্টির মিটিং অ্যারেঞ্জমেন্ট করছে, লোক আনায় দিছে, রেল ফ্রি করে দিছে। এটা তো ওনার করার কথা না। আমি ওনার সাথে শ্রদ্ধা, কেন ওনার ক্রাইসিসের সময় কথা বলছি, আমার সাথে ব্যক্তিগতভাবে সুপারভাইজার ভালো সম্পর্ক। আমি বলছি এটা সমালোচনারে, যেমন নিন্দুকের ঘর ভাড়া দিও, সে তাহলে সে নিন্দা করবো, আমি রিফেয়ার করবো, তাহলে আমিও লাভবান হব। তো সেই জন্য আমি ডক্টর ইউনূস সাহেবকে বলছি এই মাধ্যমে যে স্যার আপনি ভালো লোকজনের সাথে আলাপ করেন, আপনি এইগুলি করেন, কারণ আপনি তো হারানোর কিছু নাই। আপনি এখানে এখন আমরা এই যে গভর্নমেন্ট অবৈধ হবে, এই গভর্নমেন্টের কার্যক্রম সব অবৈধ হবে যদি পরবর্তী সংসদের এটা ইয়ে না করা হয়, পাস না করা হয়। তাহলে ওই গভর্নমেন্ট যে করবে, এদের লোক যে ভালো রিলেশন, যারা আসবে এদের লোক ভালো রিলেশন থাকতে, নট দ্যাট, এটা তো নাও থাকতে পারে। আর আর্মি হইতে করি সবাই কিন্তু অযোগ্যতার প্রমাণ দিছে। কেন প্রমাণ দিছে? সেনাবাহিনী অযোগ্যতার প্রমাণ দিছে। কেন দিছে আমি সেটা বলছে যে আমি দায়িত্ব নিয়ে আমার উপর আস্থা রাখেন। তাহলে ঘর ভাঙলো কেন, বাড়ি ভাঙলো কেন, শেখ মুজিবের বাড়ি ভাঙলো কেন? তাহলে এর দায়িত্ব ওনাদের উপরে আসবে না? ওনারা কারণ ব্যাপার হয়েছে কি, মানে ওনারা তখনও রাস্তায় ছিলেন, তাদেরকে রেখে এটা করেছে। এখন আমি অপারেশন সিভিল ইমার্জেন্সি ওয়ার্ডে হাজার লেঙ্গার লোক ভাঙা আসতেছে, অপারেশন করছে, কি নার্ভাস হচ্ছে? তাহলে আপনি যে রাষ্ট্র চালাবেন তার দূরদর্শিতা থাকতে হবে। তো আপনি দায়িত্ব নিলেন, তার ভাঙাভাঙির দায়িত্ব কে নেবে? সেনাবাহিনীর কথা বলছি, সেনাবাহিনীর কথা তো বলতেছি। সেনাবাহিনীর তো ভুল আছে। সেনাবাহিনী ভুল আছে কেন? সেনাবাহিনী বলছে যে আমি দায়িত্বটা নিলাম, তার বাড়িঘর ভাঙলো কেন, বঙ্গভবন ভাঙলো কেন? তাহলে সে দায়িত্ব তার আসবে না? তারপরে তারা কনফিউজ কেন? প্রথম বসে আমি ভাষণ দিব, কারণ যেহেতু অনেকগুলি বাহিনীর একটা হলো সেনাবাহিনী, তো সেই যেখানে সংবিধান স্থগিত করে নাই আসে, তাহলে উনি ভাষণ দিতে পারেন না। উনি সরকারি কর্মচারী, অন্য আরও 10 জনের মতো, হয়তো অন্যরা স্ট্যাটাসটা ওয়ারেন্ট প্রেসিডেন্টের উপরে আছে। তাহলে উনি বললেন আমি ভাষণ দিব, টেলিভিশন নিয়ে সবাই দেখছে, নিশ্চয় তোমরাও দেখছো।
তো তারপরে সংশোধন করলো যে কেউ হয়তো যে বলছে আপনি তো ভাষণ দিতে পারেন, সংবিধান তো স্থগিত করেন নাই। তো তখন উনি বললেন যে আমি বক্তব্য দিব, এবং অনেক টাইম লাগলো। একটা লোকে তার আইকিউ, একটা ড্রাইভার সে কখন একটা রাস্তা দিয়ে একটা ছাগল দৌড় দিছে, তাহলে সে কি 52 লোক বাঁচাবে না একটা বাঁচাবে? উইদিন সেকেন্ডের মধ্যে তাকে ডিসিশন নিতে হবে। তাইলে যদি একটা ড্রাইভার একটা ছাগলকে বাঁচানোর জন্য ছাগলের উপর দিয়ে চালাই দিবে, কুকুরের উপর দিয়ে চালাই দিয়ে 52 জন বাঁচানোর জন্য, 52 সিট বাঁচাচ্ছে, তাকে চিন্তা করতে হবে আমি কি 52 জনকে বাঁচাবো না কুকুরকে বাঁচাবো। অনেকে যার আইকিউ নাই যে ঘটনাগুলি ঘটতেছে এই ঘটনা ঘটছে, তাতে ওনারা যখন দায়িত্ব নিছে ওনার উপর দায়িত্বটা আসবে। 1 2 নম্বর হলো আমরা এরশাদে অন্যায় করছি, এরশাদের জেলখানায় ডিক্লেয়ার করে অ্যারেস্ট করা হয়েছে, খালেদা জিয়া জেলখানায় ছিল। তাইলে হাসিনা যদি অন্যায় করছি আমরা বলতেছি, তাহলে আমি তারে রাষ্ট্রের টাকা খরচ করি কেন তারে চলে যাওয়ার করছি, এবং এইটার জন্য ভবিষ্যৎকে জবাবদিহি করতে হবে। সেনাবাহিনীকে দায়ী করতে সবাই জবাবদিহি করতে হবে। সেনাবাহিনীকে দায়িত্বহীন মনে করছেন না? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখন সবকিছু যদি এই নিয়ম মাফিকে চলতো তাহলে তো আর গণ অভ্যুত্থান হইতে হয় না। গণ অভ্যুত্থান কোন সংবিধানে লেখা আছে? কোন সংবিধানে লেখা আছে যে 1400-1500 মানুষকে সরকার নিজেই মেরে ফেলবে, নিজের দেশের মানুষকে? সংবিধান সেটা অন্য জিনিস, সেটা অন্য জিনিস। আপনি যখন মানবে একটা মানতে হবে তো। কেন? না আপনি মাঝে মাঝে মানলে তো হবে না, আপনাকে মানতে হবে। যখন আপনি যদি তাহলে সংবিধান স্থগিত করে দিতেন। কোনটা কে মাঝে মাঝে মানতে? আপনি ওই ওটা ব্যাড এক্সাম্পল নাই, এটা ব্যাড এক্সাম্পল। আপনি কোন করছে এটার এক্সাম্পল দিয়ে আমরা আটটা জায়েজ করতে পারবেন না। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে কোনো কিছুর, এই যে এখানে একটা চায়ের কাপ আছে, ঠাস করে পড়ে গেল, পানি পড়ে গেল, আপনি কাপড় নিয়ে এসে মোছামুছি শুরু করলেন, আমি তখন ভাববো এই প্রযোজক সাহেব কাপটা কি এভাবে পড়লো, ডানে পড়লো না? যাদের দূরদর্শিতা না তারা এরকম করবে না। এখানে এখানে পড়ে যাচ্ছেন, আপনাকে ঠাস করে ধরাটাই আমাদের কাজ। এটা হচ্ছে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া। এখানে দূরদর্শিতা করতে গিয়ে আমি এখন আমার দেশে 1500 মানুষ মেরে ফেলতেছে, আমি দূরদর্শীভাবে সবাই বসে বসে ভাববো 1500 মানুষ মানে তো চলে গেছে, মারা তো বন্ধ হয়ে গেছে। না, মারা বন্ধ হয় না। আপনি এখন বলতেছেন মারা বন্ধ হয়ে গেছে, তারপরে কি পরিস্থিতিটা চলেছিল? কি পরিস্থিতি তারপরে আপনি জানেন না? জানি তো, সেটা অযোগ্যতার কারণ। থানা পোড়াপুরি হচ্ছে কার অযোগ্যতা? আমাদের অযোগ্যতা। আমরা যে বাংলাদেশের মানুষ, যার যার স্বার্থ থেকে এটা হচ্ছে আমরা সে নিজের আয়নার দিকে তাকান। জনগণের অযোগ্যতা না, এটা যারা রুল করতে যারা ক্ষমতা আছে। যখন যেখানে জনগণ তো আর আকাশ থেকে পড়ে না, নেতা 10 জন মিলে তো আর দেশ চালায় না। এই প্রত্যেকটা দলের যে সমস্ত গুন্ডা পান্ডা সান্ডারা আছে তারা মিলে যার যার স্টেকটাই শুধু দেখতে চায়, এবং সেই কারণে এত বড় সমস্যা হয়। আজকে যখন এই 8 তারিখে একটা নতুন সরকার তৈরি হলো, তারপরে কি ঘটলো সারা দেশে? যে যেখানে পেরেছে তার জিনিস দখলের দিকে চলে গেছে। এইটা আমি দখল করব, সেটা আমি দখল করব, একদম সরকারি পদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দখলবাজি। সব কি ডক্টর ইউনূস করেছেন নাকি? এই আমার আপনার মতো সাধারণ মানুষরা না, ওটার জন্য ওনাকে দায়ী করা হচ্ছে না। আমি শেষ করছি। ব্যাপারটা হচ্ছে এখানে দায়িত্বের ব্যাপার। আপনার হচ্ছে একটা ঘটনা পরম্পরা থাকবে, ঘটনা পরম্পরায় আপনার একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই জায়গায় ডক্টর ইউনূসের চেয়ে কোনো যোগ্য মানুষ তখন দেশে ছিলেন না, এটাতে কোনো সন্দেহ নাই। সারা বিশ্ব যাকে চেনে সেরকম একজন মানুষকে এনে এখানে বসানো হয়েছে। তার কাছে আমাদের আকাশ সমান প্রত্যাশা ছিল। এখন সেই প্রত্যাশা পূরণের মতো তো আমাদের শক্তি থাকতে হবে। আমাদের দেশের সব কিছু কি একদম আন্তর্জাতিক মানের? তাহলে কি এই পরিস্থিতি দাঁড়ায়? আপনি যে কোনো একটা দেশে যান না, সেখানে রাজনীতি নিয়ে সারাদিন এত কথাবার্তা হয়। আচ্ছা ভাই, আপনি সেটা হয়তো হয় না, এই সময় আসেন। 1 বছর পরে তো আর আসলে এরকম টালমাটাল অবস্থানে আমরা মোটামুটি স্থির হয়েছি সবাই। এই জায়গায় বলেন যে সেনাবাহিনী আসলে নির্বাচনে, একটি সুষ্ঠু নির্বাচনে কি ভূমিকা রাখতে পারে? এখানেও আমরা মনে করবো তো কথায় কথায় সেনাবাহিনীকে কেন আমরা টানাটানি করি? এটা তো একটা কি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গায় নাই? গুরুত্বপূর্ণ। এখানে তো ক্যামেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা কি তাকে নিয়ে টানাটানি করছি? সে তার কাজ করছে। হ্যাঁ, সেনাবাহিনী তার জায়গায় থাকবে। সে কি কাজ করবে? সেনাবাহিনী তার কাজে থাকবে। সেনাবাহিনী যখন প্রয়োজন পড়বে, দেশের আইন শৃঙ্খলা, আমাদের সুন্দর একটা সংবিধান আছে, সেখানে লেখা আছে থাকুক না, যে এইটা আছে কারণ আমাদের নিজেদের সমস্যার কারণেই আছে। শিল্পকলা একাডেমি যে ভর্তি করে রেখেছে সেনাবাহিনী, এইটার কি আসলেই কোনো প্রয়োজন আছে এখন? আমি সেটাই আপনার কাছে জানতে চাই। আমার কথা হচ্ছে যে সরকারের এই জায়গাগুলোতে কিছু দৃঢ়তা প্রয়োজন। সরকার যেহেতু রাজনৈতিক সরকার নয়, সবাইকে সন্তুষ্ট করতে চায়। সবাইকে কি সন্তুষ্ট করা সম্ভব? ভাই যে উদাহরণ দিলেন,
উনি উদাহরণ দিলেন সরকার নিরপেক্ষ নয়। কিভাবে উদাহরণ দিলেন? 1 নম্বর এনসিপি বানিয়েছেন, কত সত্য। এনসিপি বানানোর ক্ষেত্রে সরকারের কারো কারো হাত আছে। 2 নম্বর উনি উদাহরণ দিলেন যে অ্যাটর্নি জেনারেল বিএনপির সদস্য, তার মানে একই সরকার কয়জনের ব্যাপারে পক্ষপাতিত্ব করেছে আপনি বলেন? তাহলে তো ওনার কথার মধ্যে ফাঁকটা বুঝলেন। উনি বলতেছেন সরকার নিরপেক্ষতা হারিয়েছে, কয় দলের পক্ষে কাজ করে সরকার নিরপেক্ষতা হারিয়েছে? আমার প্রশ্ন কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? একই সরকার, একই সাথে এনসিপি, একই সাথে বিএনপি, একই সাথে জামাত। তার মানে কি? তার মানে সরকারের একটা জায়গায় সমস্যা আছে। সরকার কিন্তু এনটি আওয়ামী লীগ ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং সেটা হয়তো গণ অভ্যুত্থান বিজয়ী একটা পরিস্থিতির ক্ষেত্রে মনে করে। কিন্তু অন্তর্ভুক্তিমূলক সমাজ যদি আপনি তৈরি করতে চান, তাহলে এই যে আওয়ামী লীগের ভোটার, আমরা ফেলে দিলাম সব কিছু, 15-20% ভোট কি নাই আওয়ামী লীগের? আপনারা এতগুলো মানুষকে কি করবেন? সেই ব্যাপারে কি সরকার কোনো অ্যাড্রেস করছে? তাহলে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে দেওয়া উচিত? আওয়ামী লীগের নির্বাচনে না আসতে দেওয়ার তো কোনো কারণ আমি দেখি না। আওয়ামী লীগের সবাই তো খুন খারাপের সাথে জড়িত না। যারা খুন খারাপের সাথে জড়িত সেটাকে সুনির্দিষ্ট করা দরকার, তার ব্যাপারে কেস করা দরকার, মামলা দিয়ে বিচারের, এটাও সরকারের দায়িত্ব। কার্যক্রম নিষিদ্ধকেও তাহলে কি আপনি কার্যক্রম নিষিদ্ধ তো এর আগেও জামাতকে বিএনপি আওয়ামী লীগ করেছিল, তাতে কি আসলে তাতে কি কিছু হয়? আপনি ধরেন জামাতের যে পরিস্থিতিটা, জামাত তো গণহত্যার সঙ্গে জড়িত ছিল 71-এ, তারা কি মাফ চেয়েছে? তাহলে তারা যদি মাফ না চেয়ে আজকে সারাদিন কথা বলতে পারে খুব হাসি মুখে, তাদের নেতাকর্মীদের তো ফাঁসিও হয়েছে, তাদের নেতাকর্মীর ফাঁসি তো আর 71-এর পরে ওই ঘটনা, এটা তো আওয়ামী লীগ একটা পর্যায়ে হয়েছে। তার মানে কি তারা সাফসুত্র হয়ে গেছে? 5-7জনের ফাঁসি হয়েছে। দলগতভাবে যে এই দলটি গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের যে 71-এর ভূমিকা, সেটা নিয়ে তো তারা কখনোই কোনোভাবে ক্ষমা প্রার্থনা করে নাই। তাহলে আজকে আওয়ামী লীগ যেই গণহত্যার সঙ্গে জড়িত, তারাও কিন্তু ক্ষমা প্রার্থনা করে নাই। তো দুজন সেম, কিন্তু সেই সেমই হলেও এটা যদি হয় চালনি আর এটা হচ্ছে সুই। একটা দেশের একটা জনযুদ্ধের বিরুদ্ধে গেছে জামাত, সেখানে 30 লক্ষ মানুষ মারা গেছে। আজকে সেই 30 লক্ষ নিয়েও কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে, যেহেতু এটাকে খাটো করতে হবে। আজকে আপনি দেখেন একটা পত্রিকার শিরোনাম হচ্ছে সরকার আপনার যে ইতিহাসের বিরুদ্ধে যে মব শুরু হয়েছে সেটা থামাতে পারছে না। ইতিহাসের বিরুদ্ধে কেন মব করতে হচ্ছে? তার মানে ইতিহাসকে আপনারা আক্রমণ করছেন কেন? এই যে ইতিহাস যদি কারো বানানো হয়, সেটার বিরুদ্ধে তো আরেকটা বয়ান আসতেই পারে। মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধু বানানো, এগুলাতে আমি কিচ্ছুকে বানানো বলছি না। একজন মানুষ এরকম থাকতে পারে, কিন্তু একটা ন্যারেটিভ যে আওয়ামী লীগ তৈরি করেছিলেন সেটা নিশ্চয়ই আপনারা শেয়ার করবেন না। আওয়ামী লীগ কোথায় করলো? 71 সাল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করেছে? অফকোর্স না, এটা আমাদের সকলের। নওয়াজবে আপনি আমাকে বুঝতে পারছেন না, যে কোনো একটা জিনিসকে এক্সট্রিম করে ফেলারও তো একটা ব্যাপার আছে, তাই না? সেটা মুক্তিযুদ্ধকে যদি এক্সট্রিম করে থাকে, তার মানে মুক্তিযুদ্ধকে ফেলে দিতে হবে। নট অনলি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু, নট অনলি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধুর প্যারালাল আর কাউকেই না রাখা, নবী রাসূল পর্যায়ে নিয়ে যাওয়া। বঙ্গবন্ধুর প্যারালাল তো ছিল না। মুক্তিযোদ্ধারা কার নামে স্লোগান দিয়েছিল? তখন কি ভাসানী জিন্দাবাদ বলেছিল? এটা তো বললে তো হবে না ভাই। এবং সেই জায়গা থেকে আপনি বঙ্গবন্ধুকে যদি খারাপভাবে ব্যবহার করে থাকে আওয়ামী লীগ, সেটা আওয়ামী লীগের দোষ, সেটা তো বঙ্গবন্ধুর দোষ হতে পারে না। আপনি বঙ্গবন্ধুকে জালেম শাসক বলা হচ্ছে, 74-75 সালে জালেম শাসক বলা হচ্ছে, দেখে ছুঁড়ে ফেলতে হবে। তো তখনকার পরিস্থিতি, দেশীয় আন্তর্জাতিক যে প্রেক্ষাপট, সেইখানে একজন একটা সদ্য স্বাধীন দেশে একজন কাণ্ডারি, তার যে অবস্থা, সেখানে পরিস্থিতিতে কি দাঁড়ায়? মানে এখন ইউনূস সরকারের যা হচ্ছে, তখন বঙ্গবন্ধু তাই হয়েছে বলছেন? তখন তো বাংলাদেশের পরিস্থিতি এমন ছিল না। আজকে জিডিপি কোথায়, আমরা বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে কথা বলছি, আর তখন কিছুই ছিল না বাংলাদেশের। সেই জায়গাতে শেখ মুজিবের 8 বছরের শিশু সহ 23 জনকে মেরে ফেলে সবচেয়ে ঘৃণ্য, তাহলে সেটাও কি তাহলে একটা ন্যারেটিভ? সেটাকেও আমাদেরকে এখন সমর্থন করতে হবে? নট রিয়েলি, অফ কোর্স না। আপনার কথাতে তাই মনে হচ্ছে। না মাহবুব, আপনি ভুল বুঝেছেন ব্যাপারটাকে। ব্যাপারটা হচ্ছে যে একটা ন্যারেটিভের বদলে আরেকটা ন্যারেটিভ আসতে পারে, আমি সেটা বলেছি। না, ন্যারেটিভের বদলে ন্যারেটিভ আসতে হবে তা না। এখানে অক্সিজেন আছে, এটা একটা ন্যারেটিভ। আপনি এখানে হাইড্রোজেন ঢুকিয়ে দিবেন, হবে না। যা শাশ্বত, যা সুন্দর, তার বিরুদ্ধে ন্যারেটিভ আসে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা রক্তাক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে হয়েছে। পাকিস্তানের সাথে আমাদের একটা দীর্ঘ বিরোধ ছিল, ঐতিহাসিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিরোধের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ এসেছে। এইগুলার ন্যারেটিভ করা যায় না। আকাশ মাথার উপরে আছে, আপনি বলবেন না মাটি আছে, এটা আরেকটা ন্যারেটিভ, হবে না। কিছু কিছু ধ্রুব সত্য থাকে। সেই জায়গা থেকে সরকারের ব্যর্থতার এটাও একটা ব্যর্থতা, যে কেন এখন এই অহেতুক বিতর্কগুলোকে তারা দেয়, কেন দেয়?
তখন আমাদের সন্দেহ হয় যে সরকার কি চাচ্ছে যে এক কেন্দ্রিক একটা নির্বাচন হোক, আওয়ামী লীগ নির্বাচনে আসলে সে নির্বাচনটা বহুমুখী হবে, এতে তো ভালো হবে। যারা জিতবে তারা তো বলতে পারবে যে আমরা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছি। ওকে, সো AKM পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় যে জামাতের যে অন্যায় সেটা একটা চালনি হলে আওয়ামী লীগের অন্যায় একটা সুই? আমি তো সেই বিশ্লেষণে যাব না। আমার বিশ্লেষণ হলো যে আমি যে যোগ্য লোক বলতেছি সরকারকে, কিসের ভিত্তিতে যোগ্যতার প্রমাণ হবে, কিসের ভিত্তিতে, তার সার্ভিসের ডেলিভারির উপরে। তো আমি যদি আগে দেখি একটা ওসি এরিয়ার জায়গা আছে, আইনশৃঙ্খলা নাই, লোক হত্যা হচ্ছে, তাহলে আমি ওরে বিদায় করলাম, নতুন ওসি আছে যদি ওর উদাহরণ দেয় তাহলে কি চলবে? এটা গ্রহণযোগ্য? যে ওইটা ওই সময় এটা হয়েছে দেখে তারা তো আমরা তাড়াইলাম, তাহলে এখানে কেন হলো? আর আমাদের একটা যে কাঠামো তো আছে, একটা তত্ত্বাবধায়ক আছে, তত্ত্বাবধায়ক যদি কোনো এফিল করা হয় যেটা সর্বসম্মত করে একটা সিস্টেম চালু আছে, একজন সরাসরি মনোভাব নিয়ে যদি এটাকে এক কলমের খোঁজা বাদ দেয়, যখন এটা নিয়ে চ্যালেঞ্জ করা হয়তো অটো রেজিস্টোর হয়ে যায়, তাহলে সেখানে এই গভর্নমেন্টের কোনো অস্তিত্ব থাকতেছে না। কারণ এবার সংবিধানের মধ্যে নাই, সর্বসম্মতিক্রমে হয় নাই, রেফারেন্ডাম মাধ্যমে হয় নাই। এক, 2 নম্বর হলো এরা পারফরমেন্স যদি করতো তাহলে আমরা মেনে নিতাম সবাই যে এই তো পারফরমেন্স তো ভালো হচ্ছে। আমরা কি দেখি, একটা করে যদি দেখি আইনশৃঙ্খলা ঠিক আছে, পাথর দিয়ে লোক মারতেছে, যেটা তো হাসিনের আমল হয় না, যারা তাড়াইছি, পিঠায় রাস্তা মারতেছে, কোনো না কোনো লোকের লাইবিলিটিস পিকস আপ করা হয়েছে যে এইখানে ওই এলাকা তো নিশ্চয় কোনো একটা ল ফোর্স এজেন্সি ছিল, তাদের কোনো দায়িত্ব করে করা হয়েছে। আর আমাদের অ্যাডভাইজারের রুটিন ওয়ার্ক আমার সবসময় তত্ত্বাবধায়ক সময় পরিবর্তন হয়েছে। এত কথা ওঠার পরে একটা বাচ্চা ছেলের এত কথা ওঠার পরে এত কাণ্ড, এত কিছু পরে 700 কোটি টাকা পিএসের কাছে পাওয়া যাচ্ছে, এয়ারপোর্টে অস্ত্র ঢুকতেছে, একটা পরিবর্তন হচ্ছে না। তো এর কি যোগ্যতার প্রমাণ কি এটা? আমরা তো ডক্টর ইউনূস সাহেবের কাছে এটা আশা করিনি, কারণ এটা তো হাসিনা গভর্নমেন্ট, এটা খালেদা গভর্নমেন্ট না, তো এটা তো ক্রিম সোসাইটিতে আসছে। তাহলে ওদের চেয়ে বেটার হলে তো আমি এক হোটেল বাদ দিয়ে আর হোটেলে কেন যাবো? ওই হোটেল থেকে বেটার খাওয়াইতে হবে তো, না ওই হোটেলে কেন যাবো আমি? তাহলে আমি তত্ত্বাবধায়ক যে এটা ইন্টারিম গভর্নমেন্ট যে আনলাম, যদি ওদের থেকে পারফরমেন্সটা ভালো না করতে পারে তো অটোমেটিকলি, আমরা তো 1 বছর দেখলাম, আমার 3 বছর আরও এরকম 3টা ইলেকশন হয়েছে না। এখন অজুহাতের জন্য যে সোরের একটা অজুহাত আছে, কিন্তু এটা জনগণের সর্বসম্মত গ্রহণ করে। সবকিছুর পরে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন আমরা শেষ করি। এটা নির্বাচনের দিকে আসতে গেলে আমি যদি একটা জার্নি করি, আমাকে টিকিট করতে হবে। আমি যদি একজনকে একটা খাওয়া দিই তাহলে আমাকে বাজার করতে হবে। আমরা বলতেছি এটা, কিন্তু ওইটা কিছুই হচ্ছে না। এখনও ইলেকশন কমিশন বরাদ্দ পায়নি। তারপরে আমি এখানে একটা আইনশৃঙ্খলা ঠিক করতে পারছি না, আমার এখানে কোনো কিছুই ঠিক নাই। ইভেন কি অস্ত্রগুলি যে এসএসএফের অস্ত্রগুলি নিচ্ছে, এগুলি তো ইলেকশনের সময় মাঠে চলে যাবে, পুলিশ উদ্ধার করতে পারে না। তাহলে এটা তো ডিসকোয়ালিফিকেশন তাদের, এই গভর্নমেন্টের উদ্ধার করতে পারে নাই। তাহলে আপনি কোন সেক্টরটা কাজ করছে সঠিকভাবে? 1 বছর তো ইতিপূর্বে তো ওনাদের সামনে তো উদাহরণ আছে, 3টা তত্ত্বাবধায়ক আমরা করছি, তো 3 মাসে করছে। হাসিনা আউলাই গেছে, অসুবিধা হচ্ছে, সমস্যা, সেই জন্য তো 6 মাস 9 মাস 1 বছর পরে আরও সময় লাগতেছে। আর দেখেন তাদের হলো রুটিন ওয়ার্ক। এইরা ইন্টারিম গভর্নমেন্ট, অনির্বাচিত সরকার কোনো পলিসি মেকিং করতে পারবে না। ইভেন কি আওয়ামী লীগের যে ব্যান করছে, আমি বলছি যে আওয়ামী লীগ ভালো, তুলসী পাতা, তাদের এরকম হওয়া উচিত, কারণ তারা জামাত থেকে এরকম করছে। তখন আমরা একই কথা বলছি যে এটা করা তো আমার গণতন্ত্রের অধিকার কেন করবো? পার্টিকুলার লোকের লাইব্রেরিজ পিকস আপ করে তার পানিশমেন্ট করে। আওয়ামী লীগের রাজনীতি করে গণতান্ত্রিক অধিকার, এটা বলছেন না? গণতন্ত্র আওয়ামী লীগের কোনো, আওয়ামী লীগের যারা দোষী করছে তাদের আইনের আওতায় বিচার হবে, তার ফাঁসি হবে। যেগুলি খুন খারাপ দল হিসেবে একটা প্রতিষ্ঠান তো জড়পদার্থ করে ভুল করতে পারে না। এখন এখানে তুমি ভুল করতে, চ্যানেলে বন্ধ করে দেবো আমি, চ্যানেলে তো বন্ধ করতে পারে না। আর এই অথরিটি তো গভর্নমেন্টের নাই। গভর্নমেন্টকে কে অথরিটি দিচ্ছে পার্টি বন্ধ করার? সময়ের জন্য শেষ করতে হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আসলে এসেছিল, আরো কিছুক্ষণ কথা বলতে পারলে খুব ভালো লাগতো। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন। আমাদের বয়ানের বিরুদ্ধে বা বিপক্ষে বয়ান থাকবে, কথার উপর কথা থাকবে এবং আলোচনা সেজন্যই নতুনভাবে অবতীর্ণ হবে। আবার আপনাদের সকলের সামনে হাজির হব কথা বলতে। আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।